সকালে আমাকে একজন কনস্টেবল এসে বলল, রেডি হন আপনি, বড় ম্যাম আসছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি কনস্টেবলের দিকে তাকিয়ে বললাম, কখন যেতে হবে আমাকে? কনস্টেবল বলল, আসেন আমার পিছু পিছু। আমিও দাঁড়িয়ে কনস্টেবলের পেছনে পেছনে যেতে লাগলাম। যেতে যেতে অবশেষে আমাকে একটা উন্নত মানের রুমের ভেতরে নিয়ে গেল। এখানে শুধু মাঝখানে একটা টেবিল পড়ে আছে, আর চারপাশে শুধু কম্পিউটার আর কম্পিউটার। আমাকে টেবিলে বসার জন্য বলা হলো, আমিও ভদ্রভাবে তাই করলাম। টেবিলে বসার পর আমার হাতে হাত করা লাগিয়ে কনস্টেবল বাহিরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর আমার আম্মুর বয়সী একজন মহিলা ভেতরে প্রবেশ করলো। দেখে মনে হয় ইনি কোনো বড় অফিসার। ভেতরে ঢোকার সাথে সাথে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন ম্যাম? আমার কথা শুনে তিনি কোনো উত্তর দেয় নাই, উল্টা আমার সামনে এসে আমাকে প্রশ্ন করলো, নাম কি তোমার? আমি বললাম, জি ম্যাম, রনি। তিনি বললেন, নামটা তো বেশ ভালোই আছে, এখন আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করি, সঠিক উত্তর দিবে। আমি বললাম, জি ম্যাম, বলেন। তিনি বললেন, যেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করেছে আর শেষে তুমি তাকেই কেন খুন করলে? আমি এবার নিচের দিকে তাকিয়ে মন খারাপ করে বললাম, আপনার সব প্রশ্নের উত্তর দিব ম্যাম, শুধু আমার একটা কথা জানার আছে, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমার কথা শুনে এবার ম্যাম দাঁড়িয়ে চোখ লাল করে বলল, আমার মুখে মুখে কথা বলার অনুমতি তোমায় কে দিল? এবার আমি চুপ করে আস্তে করে বললাম, ম্যাম আমি জানি আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন না, তা আমারও লাগবে না, তবে একটা কথা বলি, জানেন যখন নিজের আপন চাচাতো বোন আর সৎ বাবা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় তখন খুব খারাপ লাগে। আমি শুধু এইটুকুই বলবো, আপনি আমাকে যা কিছুই বলেন না কেন আমি কোনো উত্তর দেব না। যদি আপনাদের মনে হয় আমি আমার মাকে খুন করেছি তাহলে তাই মনে করেন। আমাকে ফাঁসি দিবেন তাই তো? দিয়ে দেন। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ ছিল না, এখন ওরা আমার মাকে মেরে ফেলেছে। যদি আমি এখান থেকে ফিরে যাই ওদের জ্যান্ত জ্বালিয়ে মারবো, এর থেকে আমার মৃত্যু হয়ে যাক, এটাই বেটার। আমিও আমার আম্মুর কাছে চলে যাব। আমার কথা শুনে পুলিশ অফিসার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কি জানি একটা চিন্তা করে হাত দিয়ে কি একটা বাহিরে ইশারা করলো, আর সাথে সাথে একজন কনস্টেবল একটা লাশ নিয়ে রুমের ভেতরে ঢুকলো। লাশটা আমার সামনে রেখে কনস্টেবল বাহিরে চলে গেল। তবে আমি মৃত লাশটা দেখে পুরাই বোকা হয়ে গেছি। এত সুন্দর একটা মেয়ে, দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, কিন্তু এই মেয়েকে এখানে আনলো কেন? এবার পুলিশ ম্যাম বলল, এই মেয়েটা কিছুক্ষণ আগে বিষ পান করে মারা গেছে, তবে আমরা এটাকে আত্মহত্যা বলি না, এই মেয়েকে কেউ জোর করে বিষ খাইয়েছে। একে এখানে আনা হয়েছে একটা কারণে, সেটা হলো তোমাকে এই মেয়েটিকে কেটে 3 টুকরো করতে হবে। এই দেখো তোমার সামনে লম্বা একটা তলোয়ার আছে, এখন কাজে লেগে পড়ো। এবার ম্যামের কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেল। কি বলছে এসব? যেখানে আমি আজ পর্যন্ত একটা মশাকেও মারি নাই, সেখানে এই মেয়েটাকে আমি কিভাবে কেটে 3 টুকরো করব? আমার তো মাথা ঘুরছে ম্যামের কথা শুনে। ম্যাম বলল, কি হলো? আমি কি বললাম কানে যাচ্ছে না তোমার? এবার আমি ভয় পেয়ে বললাম, ম্যাম আমি এসব করতে পারবো না, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এবার পুলিশ অফিসার আমার সামনে এসে বলল, দেখো তোমাকে খুব সুন্দর একটা অফার দিচ্ছি, যদি এই মেয়েকে কেটে 3 টুকরো করতে পারো তাহলে তোমাকে ফাঁসির আদেশ থেকে রক্ষা করা হবে, আর তোমাকে এই জেল থেকে সসম্মানে মুক্ত করা হবে। আর যদি না পারো তাহলে মনে করো খুব শীঘ্রই তোমার ফাঁসি হয়ে যাবে। এখন তোমার হাতে সবকিছু, বাঁচতে চাও নাকি মরতে চাও? ম্যামের কথা শুনে আমার মাথা কাজ করছে না, তবে এখন আমার মনের ভেতরে শুধু এইটুকুই চলছে, আমাকে বেঁচে থেকে আমার আম্মুর হত্যার প্রতিশোধ নিতে হবে। তাই কাপা কাপা হাতে লম্বা ছুরিটা হাতে নিলাম। অন্যদিকে ম্যাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তিনি দেখছে যে আমি কি করতে চাইছি। ছুরিটা হাতে নিয়ে মেয়েটার সামনে গেলাম, কিন্তু আমার চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। মেয়েটার দিকে তাকিয়ে ছুরিটা নিচে ফেলে দিয়ে কান্না করতে করতে বললাম, আজও পৃথিবীতে কিছু বিশ্বাসঘাতক মানুষ আছে যারা দিন শেষে নিজের মানুষের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আমি ওদের বলেছিলাম আমার আম্মুকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো বিনিময়ে, কিন্তু ওরা আমার কথা শুনলো না। আমাকে বাঁচতে হবে না ম্যাম, আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে বাঁচার মতো কোনো অধিকার রাখে না, যে কিনা নিজের মাকে বাঁচাতে পারে নাই। কিছুক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার টেবিলের সামনে গিয়ে বসে বললাম, আমার দ্বারা এসব করা সম্ভব না ম্যাম, মাফ করবেন। আর কিছু না বলে ম্যাম চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আরেকজন কনস্টেবল এসে আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে গেল। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে রিপন আর মিতু আমাকে দেখতে আসে নাই, হয়তো ওরা আমাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। এসব বলে আমি আমার মনকে বুঝাই, তবে আমার ফাঁসি হবে নাকি আমাকে ছেড়ে দেওয়া হবে এসব সম্পর্কে এখনো আমি কিছু জানতে পারি নাই। ওই যে ম্যাম গেলেন আর আসে নাই। আমাদের প্রতি শুক্রবারে সকল আসামিকে একত্রে করে বাগান মাঠ ইত্যাদি আরো অনেক কিছু পরিষ্কার করানো হয়। আজকে শুক্রবার, তাই প্রতিদিনের মতোই আজকে মাঠ পরিষ্কার করে একটু বসলাম। হঠাৎ করে একজন মুরব্বী এসে আমার পাশে বসলেন। তাকে অবশ্য মুরব্বী বললে ভুল হবে, তার বয়স অনুমানিক 40 কি এর বেশি হবে হয়তো। যাকে এসব দেখে আমার কি লাভ, শরীরটা আমার প্রায় অনেকটাই ঘেমে গেছে। হঠাৎ করে আমার পাশ থেকে মুরব্বী বলল, তো কি খবর মিস্টার রনি, ভালো আছো তুমি? এবার আমি লোকটার কথা শুনে পুরাই বোকা হয়ে গেলাম।
এই লোকটা আমার নাম জানলো কিভাবে? এখানে তো আমার তেমন কারোর সাথে পরিচয় নাই, নিজের মতোই নিজে একা থাকি, কিন্তু এই লোকটা আমার নাম জানে কি করে? মুরব্বী আমার চোখের চাহনি দেখে বলল, আমাকে এত দেখার মতো কিছুই নাই, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, আর আমি জানি তুমি এসব জানতে চাইবে। যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে বলতে পারো, তবে আমাকে চাইলে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। এবার আমি বলা শুরু করলাম, আমাকে আপনি কিভাবে চিনেন? আমার কথা শুনে তিনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমাকে এখানে আনা হয়েছে তোমার মায়ের খুনের দায়ে। আমি ঠিক বললাম তো? আমি বললাম, যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। লোকটা বলল, আমার সম্পর্কে জানতে হলে তোমার অনেক সময় লাগবে, এখন আমি তোমার কাছে এসেছি একটা দরকারে, এটা শুধু তুমি করতে পারবে। কেন জানি আমার তাই মনে হলো। আমি বললাম, সে পরে দেখা যাবে, আগে বলেন আমার সম্পর্কে আপনি এত কিছু কিভাবে জানেন? লোকটা বলল, বলেছি না সবই বলবো, তার আগে আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুমি হয়তো জানো না তোমার বেস্ট ফ্রেন্ড মিতু আর রিপন তোমার সাথে কি করেছে। তুমি চেয়েছিলে ওরা দুইজন বিবাহ করে সুখে জীবন যাপন করুক, কিন্তু তুমি হয়তো এটা জানো না ওদের বিয়ে আরো 2 মাস আগে হয়ে গেছে, কিন্তু তোমাকে এটা বলে নাই। তুমি হয়তো ওদের সত্যিকারের বন্ধু ভাবো, কিন্তু ওরা তোমাকে বন্ধু ভাবে না। আমি জানি তুমি আমার এসব কথা বিশ্বাস করবে না, তবে এই মুহূর্তে আমি জেলের ভেতরে আছি, তাই আমি কিছু করতে পারবো না। যদি তুমি বিশ্বাস করো তো করলে, না হলে আমি আর কি বলবো। মুরব্বী আঙ্কেলের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে আবার প্রশ্ন করলাম, আপনি যদি সত্যি হন তাহলে এসব কি? আমাকে থামিয়ে মুরব্বী আবার বলা শুরু করলো, তোমার সম্পর্কে আমি সবকিছু জানি, আর এটাও জানি তোমার আম্মুকে তোমার সৎ বাবা আর তোমার চাচাতো বোন মিলে মেরেছে। যদি আমার কথা মানো তো আমি তোমাকে বাঁচাতে পারি, তবে শর্ত একটাই, আমার কথা মতো কাজ করতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এবার আমি পুরোটাই চিন্তামগ্ন হয়ে গেলাম। একজন মানুষ যে কিনা জেলের ভেতরে থেকে আমার সম্পর্কে সবকিছু জানে, এটা কিভাবে হতে পারে? এই মুহূর্তে আমার বেঁচে থাকা অনেক বেশি দরকার। ছাড়বো না আমি ওদের, যারা আমার মাকে মেরেছে।